আসসালামু আলাইকুম সবাইকে। এমএনআই লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে অনার্স প্রথম বর্ষের অ্যানালিটিক এন্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 6 নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অধ্যায় 6 এর অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু নিয়ম জানতে হবে। যেমন দিক কোসাইনকে এল এম এন দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? দিক কোসাইনকে কি এল এম এন দ্বারা প্রকাশ করে। এল ইকুয়াল টু কি এ ভাগ রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এম ইকুয়াল টু এম এর সমান হবে বি, বি ভাগ রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এম ইকুয়াল টু কি বি ভাগ রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর n ইকুয়াল টু কি সি ভাগ রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তার মানে l এর সময় উপরে a হবে আর নিচে রুট দিয়ে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর m এর সময় b আর n এর সময় কি c। একটা সরল রেখার দিক কোসাইনকে কি দিয়ে প্রকাশ করে? l m n। ঠিক আছে, দিক কোসাইনকে l m n। এবং দিক অনুপাত হচ্ছে a b c। ঠিক আছে, দিক অনুপাত যদি বলে তাহলে সেটাকে কি প্রকাশ করে? a b c দিয়ে। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পাই l বাই a ইকুয়াল টু m বাই v ইকুয়াল টু কি n বাই c। এই দুইটা সূত্র আপনারা ভালোভাবে মুখস্থ করবেন। দিক কোসাইন কি l m n দিয়ে প্রকাশ করে। l এর সূত্র কি a ভাগ রুট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন m এর সময় b আর n এর সময় c। আর একটা সরল রেখার দিক কোসাইনকে l m এর দ্বারা প্রকাশ করলে দিক অনুপাতকে কি প্রকাশ দিয়ে প্রকাশ করে? a b c। তাহলে এই সূত্রটা আমরা লিখতে পারি l বাই a ইকুয়াল টু m বাই b ইকুয়াল টু n বাই c। আচ্ছা, এখন আমরা দেখেন মেজরদের জন্য एग्जांपल 25 বুঝছেন। অ্যানালিটিক এন্ড ভেক্টর জিওমেট্রি যারা মেজর আছেন, গণিত বিভাগের মেজর আছেন, তাদের জন্য एग्जांपल 25। আর নন মেজরদের জন্য কি एग्जांपल 8 ফান্ডামেন্টাল বইয়ের। ঠিক আছে, নন মেজর যারা আছেন তাদের ফান্ডামেন্টাল বইয়ের কি एग्जांपल 8। 8 এর এই অঙ্কটা আমি কি এখন সলভ করব। তো দেখেন দুইটি সরল রেখার দিক কোসাইন 12 প্লাস 2m মাইনাস n ইকুয়াল টু 0 ও lm প্লাস mn প্লাস nl ইকুয়াল টু 0 দ্বারা নির্দেশিত হলে, বুঝছেন এখানে কয়টা সরল রেখা দিছে? দুইটা। একটা হচ্ছে 12 প্লাস 2m মাইনাস n, আরেকটা হচ্ছে কি lm প্লাস mn প্লাস nl। দুইটা সরল রেখা দ্বারা নির্দেশিত হলে রেখা দ্বয়ের দিক কোসাইন নির্ণয় করো। দিক কোসাইন মানে কি lm আর n এর মান বের করতে বলছে। দেখাও যে সরল রেখা দ্বয় পরস্পর লম্ব ও মধ্যবর্তী কোণ বের করো। তাহলে আমাদের কি বের করতে হবে? দেওয়া আছে দুটা সরল রেখা দেওয়া আছে। তো লেখেন যে প্রদত্ত সরল রেখা, প্রদত্ত সরল রেখা, সরল রেখা দুটো কি দিছে? 12 প্লাস 2m মাইনাস n ইকুয়াল টু 0, এটা 1 নং সমীকরণ। আর আরেকটা হচ্ছে lm প্লাস mn প্লাস nl ইকুয়াল টু কি 0, এটা কি 2 নং সমীকরণ। তো লিখবো যে 1 নং হতে আমরা n এর মান বের করব। 1 নং হতে কার মান বের করব? n এর মান। দেখেন মাইনাস n যদি ওই পাশে যায় তাহলে কি প্লাস n হয়ে যাবে না? তাহলে n ইকুয়াল টু কি 12 প্লাস 2m। ঠিক আছে, n এর মান কত? মাইনাস n ওই পাশে যায় প্লাস n, তার মানে n এর মান হচ্ছে 12 প্লাস 2m। n এর মান আমরা 2 নং সমীকরণে বসে দিব। n এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। মূলত আমাদের এখানে দিক কোসাইন l m n এর মান বের করতে হবে। এজন্য n এর মানটা 1 নং সমীকরণ থেকে আমি n এর মান বের করছি। n এর মান আমি কোথায় বসাবো? 2 নং সমীকরণে বসাবো। তো 2 নং সমীকরণে l m কি আছে? l m দেখেন l m প্লাস m n প্লাস n l ইকুয়াল টু 0 বা l m যোগ m। n এর মান কত পাইছি আমরা? n এর জায়গায় মান বসান 12 প্লাস 2m যোগ n এর মান কত পাচ্ছি? 12 প্লাস 2m। আর এখানে l ইকুয়াল টু 0 বা lm যোগ m দিয়ে যদি গুণ করি তাহলে এখানে কি হবে? 2ml প্লাস 2m স্কয়ার যোগ 2l স্কয়ার যোগ কি 2ml। জাস্ট আমি কি করে দিচ্ছি? m দিয়ে এটারে গুণ করছি, l দিয়ে এটারে গুণ করছি। তাহলে এখানে কি হবে? lm যোগ, আচ্ছা এখানে lm কয়টা হবে? এখানে দুইটা আর এখানে একটা, তিনটা আর এখানে একটা, এখানে দুইটা, চারটা। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি 2m স্কয়ার যোগ কি কয়টা হবে? 5টা lm হবে। দেখেন এখানে দুইটা, এখানে দুইটা, চারটা আর এখানে একটা, তার মানে কি 5টা 5ml যোগ
2l², ঠিক আছে? বা এবার আমরা যদি এখানে মিডল টার্ম করি 2m² যোগ এখানে 5ml এর জায়গা কি 4 একে 4 4ml যোগ কি ml লিখতে পারি, তাহলে 4টার একটা যোগ করলে 5টা হবে, যোগ 2l² ইকুয়াল টু কি 0। আচ্ছা তাহলে দেখেন এখানে প্রথম দুইটা থেকে কি কমন যায়, প্রথম দুইটার থেকে 2m কমন যায়, কি কমন যায় 2m। আমরা যদি এখানে প্রথম দুইটাতে 2m কমন নেই বা এই 2m কমন নেই, তাহলে দেখেন এখানে কি থাকে, এখানে তাহলে কি থাকবে, আচ্ছা দেখেন এটা আর এটা আমরা 2m না কমন নিই, আমরা একটা m কমন নিই, শুধু শুধু কি কমন নিবো m কমন নিবো, ঠিক আছে? তাহলে এখানে থাকবে 2m যোগ l, আর দ্বিতীয়টা থেকে আমরা একটা 2l কমন নিবো, কি কমন নিবো, আচ্ছা আচ্ছা আমি যদি এটা একটু এভাবে লিখি, এখানে 4টা 4ml আর এখানে একটা, তাহলে প্রথম দুইটা থেকে আমি শুধু m কমন নিচ্ছি, শুধু m কমন যায় না, তাহলে এখানে কি থাকে 2m প্লাস l, আর দ্বিতীয় দুইটা থেকে কি কমন যায় 2m 2l কমন যায়, দেখেন এখানে 4 আছে আর এখানে 2, তার মানে 2l কমন যায়, তো 2l কমন নিলে এখানে আর কি থাকে 2 দুগুণে 4 2m প্লাস l থাকে, ইকুয়াল টু কি 0, বা এই দুইটা থেকে একটা 2m প্লাস l আর এখানে কি 12 প্লাস m ইকুয়াল টু কি 0। আচ্ছা এবার এটারে আমি 3 নং সমীকরণ ধরবো আর এটারে 4 নং, তো লিখি 2m প্লাস l ইকুয়াল টু 0, এটারে 3 নং সমীকরণ দিলাম, আর এখানে 12 প্লাস m ইকুয়াল টু 0, এটারে আমি 4 নং সমীকরণ দিলাম। আশা করি এতটুকু বুঝছেন, মিডল টার্ম করে যে মানগুলা পাবেন সেগুলোর আমি কি 3 আর 4 নং সমীকরণ দিব, তো লিখবেন 1 ও 3 নং সমীকরণ বজ্র গুণন করে পাই, বজ্র গুণন করে পাই। দেখেন বজ্র গুণনের জন্য আমি 1 নং সমীকরণটা আরেকবার একটু লিখতেছি, 1 নং সমীকরণটা কি ছিল 12 যোগ 2m মাইনাস n ইকুয়াল টু 0, এটা 1 নং ছিল না, আর এখন 3 নং, 3 নং দ্বারা আমি এটার মতো বানাবো, তো 3 নং এর মধ্যে দেখেন প্রথমে l এর মান লিখবেন যোগ 2m, একটু সাজায় লিখবেন, 3 নং এর মধ্যে কি কোনো n এর মান আছে, যেহেতু নাই এজন্য আমি এখানে কি শূন্য দিমু, n এর জায়গায় কি দিমু শূন্য দিমু, ইকুয়াল টু 0, এটা 3 নং, বুঝছেন? দেখেন 1 নংটা হচ্ছে 12 প্লাস 2m মাইনাস n ইকুয়াল টু 0, আর 3 নংটা কি ছিল প্রথমে l কে নিছি যোগ 2m, l এর নিচে l m এর নিচে m, n এর জায়গায় কিছু নাই এজন্য আমি কি দিছি 0 দিছি। এবার এটা কি করব, আমি বজ্র গুণন করব, তো বজ্র গুণনের সময় প্রথমে আমি এখানে কি l নিমু, এই l নিমু, তো l নিলে এই l বাদ, তাহলে এই দুইটা গুণ হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, ঠিক আছে? তো 2 এর সাথে 0 গুণ করলে কত হবে 2 আর 0 গুণ করলে 0, শুধু সংখ্যাগুলার গুণ করবেন, বজ্র গুণনের সময় শুধু কি গুণ করবেন সংখ্যার গুণ করবেন, মানে সহগগুলার গুণ করবেন, m এর সহগ হচ্ছে 2 আর 0 এর সহগ 0, তাহলে 0 আর 2 গুণ করলে 0, আর এখানে দেখেন এই দুটোটা এখানে n এর সাথে কিছু না, মানে কত আছে 1 আছে, আর এখানে কি আছে 2, বুঝছেন? প্রথমটা লেখার সময় প্লাস, আর এদিকে এই দুইটা গুণ করার সময় কি মাইনাস, 2 আর 1 গুণ করলে কি -2 হবে, বুঝছেন? সূত্রের মাইনাস আর 2 এর সাথে এখানে n এর সাথে কিছু নাই, মানে এখানে কত হইব 2 একে 2, এবার m নিমু, যখন m নিমু তখন m বাদ, m বাদ, তাহলে এই n এর লগে এটা, এবার এটা এমনি গুণ করবেন, উল্টা গুণ করবেন, প্রথমে আমি কি এটার সাথে এটা এভাবে গুণ করছি না, এবার n এর সাথে l এর, তো n আর l এর মধ্যে কিছু নাই, মানে কি হবে 1 আছে, তো 1 মাইনাস, ঠিক আছে? m তো বাদে, এবার এটার সাথে এটা, তো 12 এর সাথে 0 গুণ করলে, 2 এর সাথে 0 গুণ করলে এখানে কত আসবে 0, এবার n, যখন n নিমু, যখন কি নিমু n নিমু, তখন এই n এর সিরিয়ালটা বাদ, তখন এই দুইটা গুণ, 2 দুগুণে 4 মাইনাস কি 2। আচ্ছা আশা করি এতটুকু বুঝছেন।
আচ্ছা, তো এখানে দেখেন কত আসে, l ভাগ -2, আর এখানে কি m ভাগ 1, আর এখানে n ভাগ কি 2। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এইটা হচ্ছে এর মান, এগুলা কি এল এর নিচে আমরা একটা সূত্র শিখছি, এল বাই এ, এল বাই এম বাই বি, আর এন বাই কি সি। ঠিক আছে, তার মানে এই এল এর নিচে যেটা আছে এটা হচ্ছে এর মান, এম এর নিচে যেটা আছে এটা হচ্ছে বি এর মান, আর এন এর নিচে যেটা আছে এটা কিসের মান, সি এর মান। ঠিক আছে, তো এবার আমরা প্রথম সরলরেখার দিক কোসাইন বার করব, যে প্রথম সরলরেখা দিক কোসাইন, দিক কোসাইন L1, যেহেতু প্রথম বলছি L1, সূত্র কি হবে, এ ভাগ কি রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আচ্ছা এটি সব A1 B1 হবে, প্লাস C1 স্কোয়ার, যেহেতু প্রথম সরলরেখা। তো A1 এর মান কত পাইছি, -2, আর এখানে মানগুলো বসেন, A1 এর মান হচ্ছে -2 স্কোয়ার, যোগ B1 এর মান কত 1 স্কোয়ার, যোগ C1 এর মান 2 স্কোয়ার। তাহলে এখানে দেখেন কত আসে, -2 ভাগ, এখানে কত 2 দুগুণে 4, যোগ 1 যোগ 4, আমরা এখানে কত 9 না, তো -2 ভাগ কত √9, আর √9 মানে কি 3। ঠিক সেম ভাবে M1 এর মান কত, উপরে 1 আছে, তো 1 ভাগ কি 3, আর N1 এর মান কত, দেখেন 2 ভাগ কি এই 3। বুঝছেন, আশা করি এতটুকু পর্যন্ত বুঝছেন। আমি প্রথম সরলরেখার দিক কোসাইন বার করছি, এবার দ্বিতীয় সরলরেখার দিক কোসাইন বার করব। তো দ্বিতীয় সরলরেখার লাগে 1 নং, আর এবার এখানে কি গুণ করব, 4 নং গুণ করব, 1 নং আর কি 4 নং। তাহলে লিখবেন আবার যে এতটুকু পর্যন্ত N1 পর্যন্ত লিখবেন, লেখা তারপর আবার লিখবেন 1 ও 4 নং সমীকরণ বজ্র গুণন করে পাই। তাই 1 নং সমীকরণটা এটা, আর 4 নং সমীকরণটা কি এটা না, 12 যোগ m, আর n এর নিচে কিছু নাই মানে কি কি বসাইতে হবে, 0 বসাইতে হবে, ইকুয়াল টু 0। এটা কি 4 নং সমীকরণ। তাহলে এখন আমি প্রথমে l নিয়ে কাজ করব, দেখেন। আচ্ছা, আচ্ছা 1 ও 4 নং সমীকরণ বজ্র গুণনের জন্য প্রথমে আমি কি l নিয়ে কাজ করব। তো l, তাহলে l নিয়ে কাজ করলে l এর সব বাদ, তাহলে এই দুটো গুণ, এটার সাথে এটা, এটার সাথে এটা, তো 2 এর সাথে 0 গুণ করলে কি 0, আর m এর সাথে n কিছু নাই, মানে এখানে কত 1 1 আছে, তার মানে এখানে একটা সূত্রের n আর এখানে একটা মাইনাস আছে, এইজন্য এখানে কি হবে প্লাস। এবার m নিয়ে যখন কাজ করব তখন m বাদ, তাহলে এই দুইটা গুণ, তাহলে এখানে কি -2 হবে, এইটা n এরটা আর l এরটা, তার মানে -2, আর এখানে কি হবে -0। ঠিক n নিয়ে যখন কাজ করব n এর গুলা বাদ, তাহলে এইটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে এখানে কত গো 2 মাইনাস কি 4। আচ্ছা, তাহলে দেখেন l বাই 1, আর এখানে কত m বাই -2, আর এখানে কি n বাই কি -2। তো যেহেতু কয়টা মাইনাস, দুইটা মাইনাস, এর জন্য আমি মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে l বাই -1 পাবো, আর এখানে m বাই 2, আর এখানে পাবো কি n বাই 2। তো এবার লিখবো দ্বিতীয় সরলরেখা দিক কোসাইন, দিক কোসাইন কি হবে, L2 ইকুয়াল টু, সূত্র লেখেন a2 ভাগ কি রুট a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস কি c2 স্কয়ার। তো a2 এর মান কত, মানে এটা হচ্ছে a2, এটা b2, আর এটা কি c2। তো a2 এর মান কত -1 ভাগ, তো -1 স্কয়ার, যোগ b2 এর মান কত 2 স্কয়ার, যোগ c2 এর মান কত 2 স্কয়ার। তাহলে এখানে দেখেন -1, আর এখানে ক্যালকুলেশন করে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 1, তার মানে 9, √9 মানে কত 3। ঠিক আছে, এভাবে m2 এর মান কত 2 ভাগ 3, আর n2 এর মান কত 2 ভাগ 3। বুঝছেন, তাহলে আমরা কি বের করলাম, দুটোটা সরলরেখার দিক কোসাইন বের করে ফেলছি। কি বের করে ফেলছি,
দিক কোসাইন প্রথমে 1 আর 3 গুণ করে বজ্র গুণন করে আমি কি L1 L2 L1 M1 কি N1 বের করছি, আর 1 আর 4 নং সমীকরণ গুণ করে কি L2 M2 আর কি N2 বের করছি। আচ্ছা, তো এবার আমি দ্বিতীয় অংশ করব। আচ্ছা, আমাদের একটু এই মানগুলো কাজে লাগবে। দেখেন, দ্বিতীয় অংশ, সরল রেখা দ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্ত। দেখবেন যে সরল রেখা দ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্ত। শর্ত কি L1 L2 যোগ M1 M2 যোগ N1 N2। এই পুরাটার মান কত আসবো? 0 আসবো। পুরাটার মান কত আসবো? 0 আসবো। এবার আমি L1 এর মান লিখতে হবে প্রথমে। দেখেন, L1 এর মান কত ছিল? -2/3। L1 এর মান কত ছিল? -2/3। আচ্ছা, -2/3। আর L2 এর মান কত? L1 এর মান মানে শুধু 2/3 আছিল। আর এখানে দেখা L2 এর মান আমরা কত পাইছি? -1/3 যোগ M1 এর মান কত পাইছি? M1 এর মান পাইছিলাম 1/3 কি 1/3। -1/3। আর M2 এর মানটা লেখেন কত? 2/3 যোগ, এবার N1 এর মান কত ছিল? 2/3। আর N2 এর মান কত? 2/3। আশা করি বুঝছেন। L1 L2 M1 M2 N1 N2 এর মানগুলো আমি জাস্ট বসাই দিচ্ছি। তো এই দুটো গুণ করলে 3 3 9, আর উপরে কত? -2। এখানে প্লাস মাইনাসে মাইনাস, 3 3 কত? 9, আর উপরে কত? 2। আর এখানে 3 3 9, আর উপরে কত? 2 2 4। এখন যদি আমি লসাগু করি 9, দেখেন উপরে কত? -2 -2 +4। তো এখানে কত? -4 + 4 ভাগ 9। তার মানে এখানে কত আসবো? 0। তো দেখেন, পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে কি L1 L2 যোগ M1 M2 যোগ N1 N2 এর মান 0 হইতে হইব। যেহেতু 0 আসছে, তাহলে সরল রেখা তো পরস্পর কি লম্ব। এবার আমাদের কি বের করতে হবে? মধ্যবর্তী কোণ বের করতে হবে। কি বের করতে হবে? মধ্যবর্তী কোণ। তো লিখেন, সুতরাং মধ্যবর্তী কোণ cos থিটা। মধ্যবর্তী কোণের সূত্র কি? cos থিটা = L1 L2 যোগ M1 M2 যোগ কি N1 N2। বুঝছেন? কোণের সূত্র হচ্ছে cos থিটা = L1 L2 যোগ M1 M2 যোগ কি N1 N2, বা cos থিটা। দেখেন, L1 L2 M1 M2 এর মান কত পাইছিলাম না? 0 পাইছিলাম না? এই মানটা এখানে বসাই দিবেন 0, বা থিটা cos ইনভার্স cos এর পাশে কি ইনভার্স হয়ে যাব, cos ইনভার্স 0, বা থিটা দেখেন cos কত ডিগ্রির মান? 0। cos π/2 এর মান কি 0। cos কত? π/2 এর মান cos 90 ডিগ্রির মান 0। ঠিক আছে, এজন্য আমি cos ইনভার্স লিখা cos π/2 এর মান হচ্ছে 0, বা থিটা এই cos কাটা। তাহলে এখানে কি এখানে cos ইনভার্স মানে 1/cos, আর এখানে শুধু cos, তার মানে থিটার মান কত বের হবে? -2। আশা করি আজকের অঙ্কটা আপনারা সহজে বুঝতে পারছেন। আপনাদের যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর নিয়মিত অনার্সের ফ্রি ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এই ক্লাসগুলো শেয়ার করবেন, যাতে তারা অনার্সের ফ্রি ভিডিও ক্লাসগুলো করার সুযোগ পায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।